জনাব মুন্সি ফয়েজ আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই যে মুসলিম বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের প্রতিবেশী যে দেশগুলো, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে। বিশেষ করে তারা ২০ দফাকে, এরই মধ্যে ট্রাম্পের ২০ দফাকেও তারা অনুমোদন দিয়েছেন। বা এখন পর্যন্ত যে ভূমিকা আসলে অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন, সেটি আসলে কেন মুসলিম বিশ্ব কেন এই প্রশ্নবিদ্ধ ভূমিকা? নতুন না, বহু যুগ ধরেই আমরা তাদের এই দেখে আসতেছি। তারা দ্বিচারী ভূমিকা পালন করছে এরকমও বলা যাচ্ছে না। তারা যে মুখে খুব শক্ত শক্ত কথা বলছে তাও কিন্তু নয়। তারা একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের ধামা ধরা, এই শব্দটা যদি আমি ব্যবহার করি সবসময়, তার কারণ ওইসব দেশের যে সরকারগুলো আছে তারা কেউই জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার নয়, হ্যাঁ, একটা দুটো ছাড়া, বেশিরভাগই না। তার ফলে তারা হলো যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বদান্যতায়, মার্কিন যুক্তরাষ্ট্রের আনুকূল্যে তারা টিকে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে নানা রকমভাবে তারা সমর্থন দেয়, তাদের টাকা পয়সা, তাদের অস্ত্রশস্ত্র কেনে, এইসব করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে সেটাকে শক্তিশালী রাখতে সাহায্য করে। তার ফলে তারা টিকে আছে। তারা যদি ওইখান থেকে বার হয়ে যদি আজকে ইসরায়েলের বিরুদ্ধে বেশি কথা বলতে যায়, তাইলে হয়তো তারা ভয় পায় যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় অঙ্গুলি হিলনে তাদেরকে সরিয়ে দিতে পারে। সুতরাং তারা সাহস করে এটার বাইরে যায় না। সুতরাং এটা হলো বেশিরভাগ যে তাদের ফিলিস্তিনের যে প্রতিবেশী দেশগুলো বেশিরভাগই এইরকম। মানে দু একটা দেশ মাঝে মাঝে দু একটা উচ্চারণ করে, জর্ডানের কথা বলতে পারি আমরা, আরও দু একটা দেশ, হঠাৎ কাতার মাঝে মাঝে দু একটা কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত তারা শক্ত করে কিছু করবার মতন শক্তি তাদের নেই। জর্ডান তো অনেক আগেই হয়ে গেছে, মানে স্বীকৃতিও দিয়ে দিয়েছে। অনেক দেশ হয়তো এখনও স্বীকৃতি দেয় নাই, কিন্তু কেউ জোরে সোরে কথা বলতে পারে না। একটা দেশ আগে বলতে টলতো, এখন তারাও বলা বন্ধ করে দিয়েছে, সেটা কি মিশর। এখন তারাও আর কিছু বলে টলে না, তারাও পুরোপুরি লাইনে চলে আসছে। এবং তাদেরকে লাইনে আনতে, যেমন সেখানে একবার গণতান্ত্রিক যে সরকার আসলো অনেক দিনের আন্দোলনের পরে, সেই গণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটা আসলো, মিলিটারি রুল, সেটা মিলিটারি একটা শাসন আসলো, সেখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন দিল। অথচ তারা গণতন্ত্র বলে ফেনা উঠিয়ে ফেলে, মানবাধিকার বলে ফেনা উঠিয়ে ফেলে, কিন্তু ওইখানে তাদের হলো যে স্বার্থ, ইসরায়েলকে রক্ষা করার স্বার্থ আর অন্যান্য তাদের যে স্বার্থ, সেগুলো রক্ষা করার জন্য তাদের ওখানে গণতন্ত্র বলে কোনো প্রয়োজন নাই, কোনো মানবাধিকারের প্রয়োজন নেই। কিন্তু যখন এদিকে আমাদের এদিকে আসে, আমাদের যখন একটু নরম পায়, আমাদের উপরে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি চাপায় দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসল কথা তো হলো যে শেষ পর্যন্ত শেষ বিচারে হলো যে সব দেশেরই সরকার তাদের জনগণ যেটা ডিজার্ভ করে, আমরা বলেছি, আমরা পলিটিক্যাল সায়েন্সে এই কথা পড়েছি যে একটা দেশের জনগণ সেই রকমের সরকারই পায় যেটা তারা ডিজার্ভ করে। সুতরাং ওইসব দেশের জনগণকে যদিও আমি অনেক করে দেখার চেষ্টা করছি যে তাদের সরকার থেকে আলাদা, কিন্তু তারা যথেষ্ট শক্তি দিয়ে সরকারকে চাপের মধ্যে ফেলছে না। তার ফলে সরকার যা ইচ্ছা তাই করতে পারছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব করছে, ইসরায়েলের পক্ষে কাজ করছে বা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। তো সেই জিনিসটা, এটা তো আমরা আজকে না, এটা সবসময় দেখে আসছি এবং সেটাই বারবার হচ্ছে। আর যখনই ইসরায়েল একটু বেশি নড়ে চড়ে বসে, তখন আরও তারা বেশি চুপ হয়ে যায়। মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে যখন দেখে যে ইসরায়েল লেবাননে যাচ্ছে, ইয়েমেনে মারতেছে, তো ওদের ঘাড়েও মারতে পারে। ইয়েতে কাতারে যে পর্যন্ত, কাতারের সাথে তো কারো বড় রকমের শত্রুতা তেমন নাই ইসরায়েলের বা অন্য কারো, কাতারে যেও সে বোমা বর্ষণ করে এসছে। তো সুতরাং এরা সবসময় ভয়ে থাকে যে তাদের যেহেতু সরকারগুলো জনগণের সমর্থন নিয়ে নয়, সেই জন্যই তারা বেশি সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, এবং তার ফলে তারা যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে ভয় পায়। তারা মাঝে মাঝে উচ্চারণ করা ছাড়াই, যে একটা বলা হলো যে না সবাই মিলে একটা প্রস্তাব পাশ করবে, তারা করেছিল কিছু, কিন্তু তাতে কোনো লাভ তো নাই, কাজ তো কিছু হয় না। আর ট্রাম্প সাহেব যেটা বলবেন সেটার দিকে তারা সেটাকে অনুসরণ করবে।